1830 ও 1848-এর বিপ্লবে রাজতন্ত্র ও জাতীয়তাবাদের সংঘাত আলোচনা করব আজকের আলোচ্য বিষয়। যে 1830 খ্রিস্টাব্দ ও 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সের ইতিহাসে দুটি উল্লেখযোগ্য বিদ্রোহ সংগঠিত হয়। 30 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব এবং 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব। এই দুই বিপ্লবের ফলে ফ্রান্স ও ইউরোপের রাজতন্ত্রী ও জাতীয়তাবাদীদের মধ্যে সংঘাত বড় আকার ধারণ করেছে। তা রাজতন্ত্রী কারা? যারা রাজার সমর্থক, আর জাতীয়তাবাদী কারা? যারা রাজতন্ত্রের বিরোধী এবং যারা চায় দেশাত্মবোধে উদ্বুদ্ধ একজন ব্যক্তি বা নিজেদের মধ্যে থেকে নিজেরা একটা শাসক নির্বাচন করা, অনেকটা গণতান্ত্রিক পদ্ধতির মতো। কিন্তু এই জাতীয়তাবাদ অনেকটা গণতান্ত্রিক পদ্ধতির মতো। এই সংঘাত মানে এই দুই গোষ্ঠী, একটা হচ্ছে রাজতন্ত্রী, যারা চায় রাজতন্ত্র বজায় থাকুক, আর এক দল চায় হচ্ছে নিজেদের মধ্যে থেকে শাসক নির্বাচিত করা, যিনি দেশকে ভালোবাসবেন, যার মধ্যে দেশাত্মবোধ রয়েছে এমন একজনকে। এই সংঘাত ফ্রান্স তথা ইউরোপের বহু গুণগত পরিবর্তন ঘটেছিল। এই সংঘাতের ফলে মানে একটা বিষয় হচ্ছে, দুটো দল একটা মাঠের মধ্যে বা একটা বাড়িতে যুদ্ধ হবে, দুই বাড়ি থেকে ইট ছোড়াছুড়ি হবে, তাহলে কি হবে? ইট ছোড়াছুরির আগে বাড়ির যা অবস্থা ছিল, ইট ছোড়াছুরির পরে বাড়ির অবস্থাটার কিন্তু পরিবর্তন হবে। তাহলে এই যে দুই যে সংঘাতের ফলে ইউরোপের কিছু গুণগত পরিবর্তন ঘটেছিল, এই পরিবর্তন কোথাও কোথাও বিপ্লবের আকার নিয়েছে। এই পরিবর্তন মানে বিপ্লবের আকার, মানে এই যে পরিবর্তন, মানুষের মধ্যে পরিবর্তন, কোথাও কোথাও একটা বিপ্লবের আকার নিয়েছে। জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তাহলে জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সে কি হয়? রাজতন্ত্র প্রতিষ্ঠিত। তারপরে যারা রাজতন্ত্রের সমর্থক ছিল, আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় তাদের জয় জয়কার হয়েছিল, কিন্তু বাস্তব ঘটনা তাই বলে না। বাস্তব ঘটনা বলে যে এই সময় জাতীয়তাবাদী ভাবধারায় উদ্বুদ্ধ ব্যক্তিদের ধারণারই জয় হয়েছিল। অর্থাৎ রাজা ছিল, কিন্তু জাতীয়তাবাদী ভাবধারায় উদ্বুদ্ধ যেসব ব্যক্তিবর্গ ছিল, তাদের চিন্তাধারার সাথে রাজার চিন্তাধারার অনেক মিল পাওয়া যায়। তবে বিপ্লব মধ্যবর্তী পর্যায়ে দশম চার্লসের নেতৃত্বে সাময়িকভাবে উগ্র রাজতন্ত্রের জয় হয়েছিল। তাহলে বিপ্লব মধ্যবর্তী পর্যায়ে, বিপ্লবের মাঝে আর কি, এই যে 1830 থেকে 1848 খ্রিস্টাব্দে যে দীর্ঘ সময়, 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব এবং 48 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের মধ্যবর্তী পর্যায়ে কি হয়েছিল? দশম চার্লসের নেতৃত্বে সাময়িকভাবে উগ্র রাজতন্ত্রের জয় হয়েছিল। সাময়িকভাবে মানে অল্প কিছু দিনের জন্য। এই যে আমরা পড়েছিলাম ফেব্রুয়ারি বিপ্লবে পড়লাম যে রাজা নিজেকে আর ঐশ্বরিক ক্ষমতার অধিকারী বলতে পারবে না। জুলাই বিপ্লবের পরেও তাই হয়েছিল, যে মানুষের মধ্যে থেকে একজন রাজা নির্বাচিত হয়েছিল, কিন্তু রাজা নিজেকে আর ঈশ্বরের প্রতিনিধি বলার অধিকার হারায়। কিন্তু এই দুটো বিপ্লবের মধ্যে দশম চার্লস উগ্র রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। উগ্র রাজতন্ত্র মানে তিনি আবার সেই নিজের ইচ্ছা মতন চলতে শুরু করেছিলেন, যা খুশি তাই করেছিলেন, মানুষকে তার কাজের জন্য কোনো কৈফিয়ত দিচ্ছিলেন না। তিনি এই রাজতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন। ইউরোপের বিভিন্ন জায়গায় জুলাই বিপ্লবের প্রভাবে উদারনৈতিক আন্দোলন শুরু হয়েছিল। তাহলে জুলাই বিপ্লবের ফলে কি হয়েছিল? ইউরোপের অন্যান্য দেশ, শুধু ফ্রান্স না, এর গণ্ডি ফ্রান্স ছাড়িয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, এবং সেখানে জুলাই বিপ্লব তিনি উদারনৈতিক আন্দোলন কিছু শুরু হয়েছে। এবার বলছে জাতীয়তাবাদ রাজতন্ত্র জুলাই বিপ্লব। বলছে এই জাতীয়তাবাদ রাজতন্ত্র জুলাই বিপ্লবের মধ্যে কি সম্পর্ক? বলছে জুলাই বিপ্লব ফ্রান্সের রাজতন্ত্রের অবসান ঘটায়নি। তাহলে জুলাই বিপ্লবের ফলে কিন্তু ফ্রান্সের রাজতন্ত্রের অবসান ঘটেনি। আমরা বললাম জুলাই বিপ্লবের ফলে রাজাই বসেছিল, রাজাই হয়েছিল, তার মানে রাজতন্ত্রের অবসান ঘটেনি। কিন্তু এই বিপ্লব প্রমাণ করে যে ফ্রান্সে আর পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনা যাবে না। তাহলে এই বিপ্লব কি প্রমাণ করে? ফ্রান্সে আর পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনা যাবে না। পুরনো ব্যবস্থা মানে রাজা যেমন অত্যাচারী, রাজা ঈশ্বরের প্রতিনিধি বলে নিজেকে দাবি করত, সেই ব্যবস্থাকে ফিরিয়ে আনা যাবে না। রাজা জনগণের মতন করে চলতে হবে, রাজা তার কাজের কৈফিয়ত জনগণকে দিতে হবে। এই বিপ্লবের ফলে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল। বংশানুক্রমিক রাজতন্ত্রের মূল ভিত্তি ছিল রাজার সিংহাসনে বসার ঐশ্বরিক অধিকার। তাহলে আগে কি ছিল? রাজার ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে, এই যে ধারণা, এই ধারণাকে ভেঙে দেয় জুলাই বিপ্লব।
এই ধারণাকে ভেঙে দেয়। কেন? রাজা আগে এই যে রাজার ছেলেরা যে এই ধারণাটা কেন তৈরি হয়েছিল, রাজা আগে বলতেন তিনি ঈশ্বরের প্রতিনিধি, অর্থাৎ ঈশ্বর তাকে পাঠিয়েছেন, তাই তার বংশ পরম্পরায় তারাই শাসন করবেন। কিন্তু রাজা এইটাই মানে রাজতন্ত্রের মূল ভিত্তি ছিল এটা। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফরাসি জাতি সেই অধিকারকে অস্বীকার করেছে। তাহলে জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে মানুষ রাজাকে বোঝাতে সক্ষম হয়েছে আপনি ঈশ্বরের প্রতিনিধি নন। তাহলে মানুষ সেই ঈশ্বরের যে অস্তিত্ব সেটাকে অস্বীকার করেছে। ঈশ্বরের অস্তিত্ব না, ঈশ্বর রাজাকে পাঠিয়েছে এই কথাটাকে অস্বীকার করেছে। প্রতিষ্ঠা করেছে জনতার ঐক্য, অর্থাৎ জনতা, মানুষ যাকে চাইবে তিনিই রাজা হবে, সেই ঐক্যের কথা এখানে বলা হয়েছে। ভিয়েনা সম্মেলনে পূর্ব রাজা অষ্টাদশ লুইয়ের হাতে সিংহাসন তুলে দিয়ে যে ন্যায্য অধিকার নীতির প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, জুলাই বিপ্লব সেই নীতির অসারতা স্পষ্ট হয়। তাহলে কি হয়? ভিয়েনা সম্মেলনে পূর্ব রাজা অষ্টাদশ লুইয়ের হাতে সিংহাসন তুলে দেওয়া হয় এবং ন্যায্য অধিকার নীতি, ন্যায্য অধিকার নীতি কি? যেখানে মানুষ তার প্রয়োজনীয় যে অধিকারগুলো তার প্রাপ্য সেগুলো পাবে, এগুলো প্রতিষ্ঠা করা হয়। যে রাজা এই অধিকারগুলো মানুষকে দিতে বাধ্য, তিনি ইচ্ছা করলে সেই অধিকারগুলো মানুষের থেকে কেড়ে নিতে পারেন না, সেটা এখানে বলা হয়। জুলাই বিপ্লবে সেই নীতির অসারতা স্পষ্ট হয় এবং রাজতন্ত্রের মোকাবিলায় জাতির স্বাধীন ইচ্ছায় প্রাধান্য পায়। তাহলে রাজতন্ত্রের মোকাবিলায় মানে জাতি, সাধারণ জাতি বলতে জনগণ, এই দেশের জনগণ যদি চায় যে রাজা তার কাজ ঠিকঠাক করছে না তাহলে তাকে সরিয়ে দিতে পারে, এটা প্রতিষ্ঠিত হয়। প্যারিসের বিপ্লবী চুল্লি থেকে উড়ে আসা স্ফুলিঙ্গ আগুন লাগিয়েছিল কংগ্রেস নিয়ন্ত্রিত ইউরোপের কাঠের স্তূপে। তার মানে কি? প্যারিসের বিপ্লবী চুল্লি, এই চুল্লি বলতে চুল্লি মানে আগুনের, যেখানে আগুন জ্বালানো হয়, উনুন, সেই চুল্লি। তাহলে বলছে প্যারিসের বিপ্লবী চুল্লি। প্যারিস হচ্ছে ফ্রান্স, ফ্রান্সের জনগণের যে বিপ্লব, এই বিপ্লবের স্ফুলিঙ্গ, স্ফুলিঙ্গ মানে ফুল, ওই যে আগুন জ্বালালে পাতা জ্বালালে দেখবি উপরে দেখবি কিছু ছাই, একটু আগুনের ফুলকি উড়ে যায়, সেই স্ফুলিঙ্গ ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে। অন্যান্য দেশে মানে ওই বিপ্লবে উদ্বুদ্ধ হয়ে ইউরোপের অন্যান্য দেশের মানুষও এই বিপ্লবে উদ্বুদ্ধ হয়ে ওঠে এবং তারা প্রত্যেকে নিজের নিজের দেশে রাজতন্ত্রের বিরুদ্ধে, রাজার ঐশ্বরিক ক্ষমতার বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়। জুলাই বিপ্লব সত্যি ইউরোপের অন্যান্য অঞ্চলে জাতীয়তাবাদী শক্তিকে রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের উৎসাহ দিয়েছিল। তাহলে কি হয়েছিল? জাতীয়তাবাদী শক্তি, যারা দেশকে ভালোবাসে, যারা দেশের ভালো চায়, যারা রাজতন্ত্রের বিরোধী, রাজার ঐশ্বরিক ক্ষমতার বিরোধী, তাদের কি দিয়েছিল? লড়াইয়ের উৎসাহ দিয়েছিল। ভিয়েনা সম্মেলনে বেলজিয়াম আর নরওয়েকে যথাক্রমে হল্যান্ড আর সুইডেনের সঙ্গে যুক্ত করে তাদের জাতীয়তাবাদী আকাঙ্ক্ষা দমন করা হয়েছিল। তাহলে জাতীয়তাবাদী আকাঙ্ক্ষাকে দমন করা হয়েছিল। জুলাই বিপ্লবের পর ওই দুই অঞ্চলে এই আন্দোলন তীব্র হয়। তাহলে জুলাই বিপ্লবে উদ্বুদ্ধ হয়ে ওই দুই অঞ্চল, কোন দুই অঞ্চলের কথা বলা হচ্ছে এখানে? বেলজিয়াম আর নরওয়ে। হ্যাঁ, এই দুই অঞ্চলের আন্দোলন কি হয়? তীব্র হয় এবং শেষ পর্যন্ত বেলজিয়াম ও নরওয়ে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেলে জাতীয়তাবাদ জয়যুক্ত হয়। মানে রাজতন্ত্রকে তারা হারিয়ে জাতীয়তাবাদ জয়যুক্ত হয়। ইটালির বিভিন্ন অঞ্চলেও এ সময় গুপ্ত সন্ত্রাসবাদী ও জাতীয়তাবাদী শক্তিগুলি মাথাচাড়া দেয়, যদিও তারা স্থায়ী সাফল্য অর্জন করতে পারেনি। এ সময় কি হয়? ইটালির বিভিন্ন অঞ্চলেও এ সময় গুপ্ত সন্ত্রাসবাদী ও জাতীয়তাবাদী শক্তিগুলি, গুপ্ত সন্ত্রাসবাদী বেশ কিছু গুপ্ত সমিতি গঠন হয়েছিল, যারা কিনা কি করতো? যারা করতো হচ্ছে মূলত যে রাজতন্ত্রের বিরোধী ছিল এবং তারা কি করতো? যে জাতীয়তাবাদী শক্তিগুলোকে দেশাত্মবোধ জাগিয়ে তুলত এবং রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করার উৎসাহ প্রদান করত। এই সন্ত্রাসবাদী শক্তিগুলি কি হয়? মাথাচাড়া, মানে তারা তাদের কাজগুলো আরো বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, যদিও তারা স্থায়ী সাফল্য অর্জন করেনি। তারা দীর্ঘদিন, অর্থাৎ এই যে গুপ্ত সন্ত্রাসবাদী ও জাতীয়তাবাদী শক্তিগুলি কি হয়? তারা স্থায়ী সাফল্য লাভ করে। তাদের সাফল্য সাময়িক, তারা হয়তো এক জায়গায় আন্দোলন করেছে, রাজতন্ত্রের কিছু সমর্থককে মেরে দিয়েছে, কিন্তু দীর্ঘদিন তারা সাফল্য পায়নি। নেক্সট পয়েন্ট বলছে জাতীয়তাবাদ, রাজতন্ত্র ও ফেব্রুয়ারি বিপ্লব। ফেব্রুয়ারি বিপ্লব ফ্রান্সে শুরু হয়েছিল ঠিকই, কিন্তু ফ্রান্সের বাইরে এর প্রভাব ছিল সুদূর প্রসারী। তাহলে 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লব সংগঠিত হয়, কিন্তু এর প্রভাব ফ্রান্সের বাইরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
তার মানে শুধু ফ্রান্সেই কিন্তু এর স্থায়িত্ব ছিল না, চারিদিকে ছড়িয়ে পড়েছিল। ফ্রান্সে দীর্ঘস্থায়ী হয়নি, মানে দীর্ঘদিন ফেব্রুয়ারি বিপ্লব হয়নি। বিপ্লবের পরে সেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তাহলে বিপ্লবের পরে সেখানে কি হয়? প্রজাতন্ত্র, মানে প্রজাদের মধ্যে থেকে একজনকে শাসক নির্বাচিত করা হয়, মানে রাজতন্ত্রের অবসান ঘটে। কিন্তু কয়েক বছরের মধ্যেই লুই নেপোলিয়ান তার পিতৃব্য বোনাপার্টের মতোই সমস্ত রাজনৈতিক ক্ষমতা আত্মসাৎ করে সিংহাসনে বসেন। তাহলে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে লুই নেপোলিয়ান কি করেছিলেন? তার পিতৃব্য মানে নেপোলিয়ান বোনাপার্টের বংশধর তিনি কি করেছিলেন? সমস্ত ক্ষমতা নিজের কাছে নিয়ে সিংহাসন দখল করেন। তবে ফেব্রুয়ারি বিপ্লব ফ্রান্সে একথা প্রমাণ করে দেয় যে জনতার ইচ্ছাকে অবহেলা করে কোনো শাসকই দীর্ঘদিন রাজত্ব করতে পারবেন না। তাহলে ফেব্রুয়ারি বিপ্লব মানুষের কাছে কি বার্তা পৌঁছায়? যে কোনো শাসক যদি জনগণকে তার পর্যাপ্ত অধিকার, পর্যাপ্ত স্বীকৃতি না দেয়, তাহলে সেই শাসক দীর্ঘদিন রাজা হিসাবে তার কাজ চালিয়ে যেতে পারবেন না। জনগণকে যদি সঙ্গে নিয়ে তিনি না চলতে পারেন, তাহলে জনগণই তাকে তার পথ থেকে সরিয়ে দেবে। ফেব্রুয়ারি বিপ্লব এই কথা প্রমাণ করে দেয়। জাতীয়তাবাদী আকাঙ্ক্ষা হলো কোনো জাতির রাজনৈতিক স্বাধীন হওয়ার আকাঙ্ক্ষা। জাতীয়তাবাদী আকাঙ্ক্ষা কি? জাতীয়তাবাদী আকাঙ্ক্ষা মানে দেশের ভালোবাসা, দেশের প্রতি যে আমাদের ইচ্ছে, যে এই জাতীয়তাবাদী আকাঙ্ক্ষা কোনো জাতির রাজনৈতিকভাবে স্বাধীন হওয়ার আকাঙ্ক্ষা। হ্যাঁ, মানে আমরা ভারতীয়রা এখন একজন যদি আমাদেরকে নিজের মতন করে চালাতে চায়, তাহলে আমরা সবাই মিলে একত্রিত হয়ে যদি আমরা সেই শাসকের বিরুদ্ধে আন্দোলন করি, তাহলে সেই শাসকের পক্ষে আমাদেরকে শাসন করা তার পক্ষে সম্ভব হবে না। আমরা আমাদের নিজের জাতিসত্তাকে প্রকাশ করে দিতে পারবো। 1848-এর বিপ্লবের মধ্যে দিয়ে ইউরোপের বিভিন্ন জাতির তাদের স্বাধীনতার ইচ্ছাকে প্রকাশ করেছিল। তাহলে এই বিপ্লবে ইউরোপের বিভিন্ন জাতি তাদের স্বাধীনতার ইচ্ছাকে প্রকাশ করেছিল। এর মধ্যে রয়েছে উত্তর হাঙ্গেরির ম্যাগিয়ার জাতি, দক্ষিণ হাঙ্গেরির সার্ব আর কোট জাতি, বোহেমিয়ার চেক ও স্লাভ জাতি, এইসব জাতিই ছিল অস্ট্রিয়ার সাম্রাজ্যের অধীনে। এছাড়া জার্মান এবং ইটালির রাজ্যগুলিতেও গড়ে ওঠে ঐক্যের আন্দোলন। জার্মান ও ইটালিয়ার রাজ্যগুলিতে কি হয়? ঐক্যের আন্দোলন, একত্রিত হওয়ার আন্দোলন। এই দু ধরনের জাতীয়তাবাদী আন্দোলনে কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়। পুরাতন মানে দু ধরনের আন্দোলনে পুরাতন ব্যবস্থা টিকিয়ে রাখার প্রধান উদ্যোক্তা মেটার্নিক 1848 খ্রিস্টাব্দের বিপ্লবের সময় পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু তখনও রক্ষণশীল শক্তি ছিল যথেষ্ট সক্রিয়। রক্ষণশীল শক্তি যারা রাজতন্ত্রকে চায় তারা সক্রিয় ছিল। অতএব 1848-এর বিপ্লব ইউরোপে জাতীয়তাবাদী আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছিল, কিন্তু পূর্ণ হয়নি। এজন্য আরো কয়েক দশক অপেক্ষা করতে হয়। বলছে যে 1848 খ্রিস্টাব্দের বিপ্লবের ফলে ইউরোপের জাতীয়তাবাদী আকাঙ্ক্ষা, অর্থাৎ যারা জাতীয়তাবাদীরা ছিল তাদের আকাঙ্ক্ষা, তাদের চিন্তাধারা মানুষের কাছে পৌঁছেছিল ঠিকই, কিন্তু পূর্ণতা পায়নি, মানে সম্পূর্ণভাবে তারা সফল হয়নি। তারা সম্পূর্ণভাবে সফল হতে আরো কয়েক দশক, আরো হয়তো 30, 40, 50 বছর পরে তাদের চিন্তাধারা সফলতা পায়।